লেটস গেট স্টার্ট। আজকে আমরা শুরু করছি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ইংরাজি সাহিত্যের ইতিহাস। ইংরাজি সাহিত্যের ইতিহাস এই বইটা সবার কাছে আছে, তোমাদের কাছে এই বইটা ধরে পড়াই আমি। তো এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের মধ্যে আমরা বেশ কয়েকটা বিষয় আলোচনা করেছি। অ্যাংলো স্যাক্সন যুগ হয়ে গেছে, অ্যাংলো নরম্যান যুগ হয়ে গেছে, চসারটাও শুধুমাত্র টাচ করে দিয়েছি এবং রেনেসাটাও টাচ করেছি। কিন্তু যদি কমপ্লিটলি শেষ করার কথা বল তাহলে অ্যাংলো স্যাক্সন আমাদের শেষ হয়েছে এবং অ্যাংলো নরম্যানে আমরা প্রবেশ করেছি। এরপরে আজকে আমি অ্যাংলো নরম্যান কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো। আজকের মধ্যে আমাদের অ্যাংলো নরম্যানটা কমপ্লিট হয়ে যাবে কমপ্লিটলি, যেমন অ্যাংলো স্যাক্সন কমপ্লিটলি উই আর কনফিডেন্ট দ্যাট ইট ইজ কমপ্লিটেড। অ্যাংলো নরম্যান আজকে আমি কমপ্লিট করবো, ঠিক আছে? তবে শুরু করার আগে আমি কয়েকটা বিষয় রিভিশনে আসতে চাইবো। তার কারণ আমি মনে করি যে নতুন জিনিস শেখার সাথে সাথে পুরনো জিনিস রিভিশন দরকার। যতক্ষণ না পুরনো জিনিসকে তুমি শক্তপোক্ত করছো, নতুন জিনিসে গিয়ে কিছু লাভ হবে না। তাই পুরনো জিনিসটাকে ভুলে যাবে না। সেই জন্য আমি কিছু প্রশ্ন করছি, উত্তর দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, একটু ট্রিকি কোয়েশ্চেন থাকতে পারে, যে পারবে উত্তর দেবে। ট্রিকি কোয়েশ্চেন মানে সহজ প্রশ্ন নাও থাকতে পারে, ঘোরানো এমনি প্রশ্ন নাও থাকতে পারে। যে বিউলফে কটা লাইন আছে, এটা তো সহজ প্রশ্ন। বিউলফে কটা লাইন আছে? 3182। কিন্তু এইরকম প্রশ্ন আসতে পারে, কিরকম ঘুরানো প্রশ্ন দেখো। পৃথিবীর সব থেকে পুরনো সারভাইভিং কবিতাতে কটা লাইন আছে? 3000। বিউলফকেই বলছে, কিন্তু প্রশ্ন ঘুরিয়ে দিল। বিউলফে কটা লাইন আছে? 3182টা, এটা সবাই বলে দেবে। কিন্তু পৃথিবীর সব থেকে পুরনো কবিতা যেটা আজও এক্সিস্ট করে, তাতে কটা লাইন আছে? এইরকম যখন প্রশ্ন আসছে, সেটা হয়ে গেল ঘুরানো প্রশ্ন। বুঝতে পারলি কিনা? এইরকম প্রশ্ন অনেক সময় দেয়। এই যে বলে না, অনেক সময় স্টুডেন্টস বলে টাফ কোয়েশ্চেন এসছে, আর অনেক সময় স্টুডেন্ট বলে আরে জলের মতো সহজ প্রশ্ন এসছে। কোথায় পার্থক্যটা এইখানে। কিভাবে প্রশ্নটা করা হচ্ছে, উত্তর তো ওইটাই হবে রে। উত্তরের জায়গা কোথায়? আর তুই যেগুলো পড়ছিস এটার বাইরে আর কিছু নেই, এইখানেই আসবে। কিন্তু কোশ্চেনটা কি অ্যাঙ্গেল থেকে দিচ্ছে, সেইটা হচ্ছে বড় বিষয়। যেমন বললো, একটা কোনো এলিজির নাম বলে দাও, দুঃখের কবিতার নাম বলে দাও, যেটা কোনো পুরুষের আবেগকে প্রকাশ করে। কি হবে? হাজবেন্ড মেসেজ, নিশ্চিতভাবে হাজবেন্ড মেসেজ। কোন এলিজিয়া পোয়েমের মধ্যে দুঃখটা কম আছে? হাজবেন্ডস মেসেজ। উত্তরটা হচ্ছে, কারণ পুরুষ দুঃখ প্রকাশ করে না ওইভাবে। বুঝতে পারলে? একটা মেয়ে যেমন ধরো কান্নাকাটি করে প্রকাশ করে দেবে, ঠিক আছে, কিন্তু পুরুষের কি দুঃখটা ওইভাবে প্রকাশিত হয় না। তো সেই জন্য হাজবেন্ডস মেসেজ যে কবিতাটা আমরা পাই, সেখানে কি মানে দুঃখটা তুলনামূলকভাবে কম আছে। বুঝতে পারলে কিনা? এখানে যেমন বলা হচ্ছে, একটা প্রশ্ন দেওয়া হয়েছে, সেন্ট আগস্টাইন কত সালে ব্রিটেনে এসছে? 597 এডি, রাইট? এটা হলো ফ্ল্যাট কোয়েশ্চেন, সহজ প্রশ্ন। এটা হলো সহজ প্রশ্ন, রাইট? কিন্তু ঘুরবে দেখ কিরকম প্রশ্ন। 597 এডিতে একজন বিখ্যাত সাধু রোম থেকে এসেছিলেন, যিনি রোমকে ধর্মান্তরিত করেছিলেন। সেই সাধুটির নাম কি? সেন্ট অ্যাগস্টাইন। এখন বলছে, এখানে একটা প্রশ্ন আছে, খুব ভালো প্রশ্নটা বলছে, অ্যাংলো স্যাক্সন কোন কবিতার মধ্যে পরাজয়কে সেলিব্রেট করা হয়েছে? অ্যাংলো স্যাক্সন কোন কবিতার মধ্যে? হিরোইক পোয়েম হবে নিশ্চিতভাবে, যুদ্ধের কথা বলছি যেহেতু। অ্যাংলো স্যাক্সন কোন হিরোইক পোয়েমের মধ্যে পরাজয়কে, সাধারণত জয়কে সেলিব্রেট করি আমরা, কিন্তু পরাজয়কে সেলিব্রেট করা হয়েছে কোন কবিতার মধ্যে? ব্যাটেল অফ মেলডন। খেয়াল রাখবে, ব্যাটেল অফ মেলডনে হেরেছিল এরা, কিন্তু সেটার মধ্যে হিরোইজম দেখানো হয়েছিল, অনেক বেশি হিরোইজম। সেই গল্পগুলো বলেছিলাম আমি, হিরোইজম দেখাতে গিয়ে মূলত হেরেছিল, ঠিক আছে? সেই হিরোইজম অনেক বেশি দেখানো হয়েছে। তাহলে এটা হলো দ্য ব্যাটেল অফ মেলডন। এখানে প্রশ্ন হচ্ছে দেখো, mention two compound words used by Anglo-Saxon poets. Anglo-Saxon কবিরা অনেক কম্পাউন্ড শব্দ ব্যবহার করেছিল, অন্তত দুটো বলো। কেইউতে এসছে, ঠিক আছে? কত সালে? 1999। কেইউতে এসছে। সালগুলো দেখিস না, যে কোনো সাল থেকে আসতে পারে, ঠিক আছে? আবার আসতেই সাল থেকে দেবে তবেই দেবেন তাও নয়, নতুন কোয়েশ্চেনও দিতে পারে, অমনি কিছু নয়, ধরাবান্ধা নয়, যে কোনো প্রশ্ন আসতে পারে। বুঝতে পারলে? তো যাই হোক, প্রশ্নটা বোঝো। দুটো শব্দ বলো, দুটো কম্পাউন্ড শব্দ বলো, যেটা অ্যাংলো স্যাক্সন পোয়েটসরা ব্যবহার করেছিল। জানা আছে কিন্তু, বলো। ওয়েভস জার্নি ফ্লাডকে বলা হতো, যেটা আজকে বন্যা বলি না, ফ্লাড, ওরা বলতো ওয়েভস জার্নি। এই যে ফ্লাড একটা শব্দ, ওটাকে ওরা দুটো শব্দের মাধ্যমে বড় করে বলতো ওয়েভস জার্নি। যেন ঢেউটা, তার ঢেউগুলো সমুদ্রে থাকে,
ঢেউগুলো সমুদ্রে থাকে, ঢেউগুলো যেন রওনা দিয়েছে, কোথাও ঘুরতে চলে গেছে। ঢেউগুলো যেমন যখন নগরের ভিতরে ঢুকে যাচ্ছে, যেন ঢেউগুলো আজ ঘুরতে এসছে। ওয়েভস জার্নি, ওয়েভস জার্নি, এটাকে ফ্লাড ডাকে বলা হয়। বুঝতে পারলে কিনা? আচ্ছা, ওয়েলস ওয়ে, ওয়েল মানে তিমি মাছ, আর ওয়ে মানে রাস্তা। ওয়েলস ওয়ে, ওয়েল একটা শব্দ, ওয়ে আরেকটা শব্দ। তিমি মাছের রাস্তা, ওয়েলস ওয়ে, এইটাকে সমুদ্রকে বলতো ওরা। কি বলতো? সমুদ্রকে। তাহলে সমুদ্রকে ওরা কি বলতো? ওয়েলস ওয়ে। তাহলে দুটো কম্পাউন্ড শব্দ বললাম যেটা অ্যাংলো স্যাক্সনরা ব্যবহার করেছে। কি কি? ওয়েলস ওয়ে আর ফ্লাডস জার্নি। ফ্লাডস সরি ওয়েভস জার্নি। ওয়েভস জার্নি ফ্লাডকে বোঝাতো। ওয়েভস জার্নি কাকে বোঝাতো? ফ্লাডকে। আর ওয়েলস পাথ বা ওয়েলস কি বললাম? ওয়েলস ওয়ে। ওয়েলস ওয়ে কাকে বোঝাতো? সমুদ্রকে বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে? সমুদ্রকে। আচ্ছা, বলছে অ্যাংলো স্যাক্সন যুগের হোমিলিসদের নাম বল। কিরকম প্রশ্ন? হ্যাঁ, অ্যালফ্রিক এবং উলস্টান। কি নাম? অ্যালফ্রিক এবং উলস্টান। বল স্যার এরা তো প্রোজ রাইটার ছিল। প্রোজ রাইটার ছিল কিনা? কিং আলফ্রেড, অ্যালফ্রিক, উলস্টান। তো অ্যালফ্রিক আর উলস্টান কোন দিক থেকে চলে আসছে মনে হতে পারে কিনা? কিন্তু দেখবি ওদের লেখার মধ্যে হোমিলি আছে। ওদের লেখার মধ্যে কি আছে? হোমিলি আছে। সেই জন্য বলছে হোমিলি রাইটার কে কে আছে। কি নাম? অ্যালফ্রিক এবং উলস্টান। এখানে বলা হচ্ছে উইথজিত। এই যে উইথজিত মানেটা কি? ফার ট্রাভেলার। কি হবে? ফার ট্রাভেলার, দ্য ফার ট্রাভেলার, দ্য ফার ট্রাভেলার। উইথজিত মানে হলো, উইথজিত মানে হলো দ্য ফার ট্রাভেলার। বলছে দ্য ড্রিম অফ দ্য রুড কোন কবিতা লিখেছে? দ্য ড্রিম অফ দ্য রুড কে লিখেছে? সিনিউল। জোরে বল, কনফিডেন্সের সাথে বল। যখনই তুই আসতে বলছিস তার মানে তুই শিওর নোস। তো মনে হচ্ছে ভুলও হতে পারে, কে জানে, জোরে বলে দেবো। ঠিক আছে, সিনিউল, রাইট, বা সাইনিউল অনেকে বলে। আচ্ছা, কিং আলফ্রেড এবং ড্যানিশ ডাকাত দল যাদের নাম ছিল দ্য আর্মি, এদের মধ্যে একটা চুক্তি হয়েছিল। সেই চুক্তিতে অনেক বেশি করে বিয়ে হওয়ার কথা হয়েছিল এবং শান্তিপূর্ণ জীবনযাপনের কথা বলেছিল। এবং ইংল্যান্ডের রাজা এই ড্যানিশ ডাকাতদের একটা স্থান দেবে থাকবার জন্য, ওরা স্থায়ীভাবে সেখানে থাকবে। এই যে চুক্তিটা হয়েছিল, এই চুক্তির নাম কি? ট্রিটি অফ ওয়েডমোর। কি নাম? ট্রিটি অফ ওয়েডমোর। ভেরি গুড। আচ্ছা, দুটো অ্যাংলো স্যাক্সন কবির নাম বলো। কিডমন, সিনিউল। কিডমন, সিনিউল। কেডমনও বলে অনেকে। হ্যাঁ, কেডমন, কিডমন, কেডমন অ্যান্ড সিনিউল। সার্মোলিউপিয়াড অ্যাংলোস কে লিখেছে? উলস্টান। জোরে বলবি, হ্যাঁ, মাথাতে ঢুকবে জিনিসটা। উলস্টান। কিং আলফ্রেড 5টা ট্রান্সলেশন করেছেন। এটা তুই শিওর শর্ট ধরে রাখ দুয়ের জন্য। কিং আলফ্রেড 5টা ট্রান্সলেশন করেছিলেন কিং আলফ্রেড। সেই 5টা ট্রান্সলেশন ল্যাটিন থেকে তিনি ইংরেজিতে ট্রান্সলেট করেছিলেন। এগুলো কি কি ছিল? প্যাস্টোরাল কেয়ার অফ পোপ গ্রেগরি, হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড ওরিশাস, বেদেস সেলেস্টিয়াল হিস্ট্রি অফ দ্য ইংলিশ পিপল, আর কনসোলেশন অফ ফিলসফি, আর বোয়েথিয়াস, আর সেন্ট অ্যাগস্টাইনের সলিলকিউ। সেন্ট অ্যাগস্টাইনের সলিলকিউ। ওই ম্যাডামটা যা ভয় লাগছে না এখন, কি ভাবছো তুমি? ঠিক আছে, ও ভাবছে সব ওর কাছে গ্রিক মনে হচ্ছে এখন, যে আর এরা ঝটপট বলেও দিচ্ছে, ওর ফার্স্ট ডে তো আজ, তো সেই জন্য ওর এমনি মনে হচ্ছে। কিন্তু তোমরাও জানবে, যখন প্রথম দিন হয়েছিল তোমাদেরও মনে হচ্ছিল যে এটা কেমন হবে, কি হবে না হবে। ম্যাডাম ওটা ঘাবড়াও না, ঠিক হয়ে যাবে, ডোন্ট বি ওরিড। ঠিক আছে, আর জিনিসগুলো আমি আলাদা করে বুঝিয়েও দেবো তোমাকে। ঠিক আছে, ডোন্ট বি ওরিড, নার্ভাস হওয়ার কিছু নয়। আচ্ছা, রানাবাবু আপনি বলবেন, আমরা অ্যাংলো স্যাক্সন যুগ নিয়ে অনেক কিছু জেনেছি, কিন্তু 4টা বই বা 4টা ম্যানুস্ক্রিপ্টের মাধ্যমে জানতে পেরেছি। সেই 4টা বই বা ম্যানুস্ক্রিপ্টের নাম বল। যদি না বলতে পারিস এক্সাম্পল দিয়ে তোকে বোঝাবো। বিউল্ফ এমএস, বিউল্ফ এমএস, জুনিয়াস এমএস, এক্সিটার বুক, দ্য ভার্সিলি বুক, তাই না? ঠিক, ভেরি গুড।
অ্যাংলো স্যাক্সন যুগের হিরোইক পোয়েমগুলোর নাম বলো। ব্যাটেল অফ ব্রুনানবার্গ, ফাইট অ্যাট হিন্সবার্গ, দ্য ব্যাটেল অফ মেলডন, ওয়াল জিহা, উইথসে, নাকি? ঠিক। আচ্ছা, অ্যাংলো স্যাক্সন বিউল, বিউল ওটা তো আছেই, স্পেশাল রেফারেন্স উইথ বিউল, নাকি? আচ্ছা, অ্যাংলো স্যাক্সন যুগের যে দুঃখের কবিতাগুলো লেখা হয়েছে সেগুলোর নাম বলো। হাজব্যান্ডস মেসেজ, ওয়াইফস কমপ্লেন্ট, দ্য রুইন, সিফারার, কি বল? উলফ অ্যান্ড এড ওয়াচার, ওয়ান্ডারার, সিফারার, ডিওরস ল্যামেন্ট। বাহ, এতগুলো বলে দিলে তো স্যারও পুরো দুইয়ের মধ্যে 4 দিয়ে দিবে। আচ্ছা, অ্যাংলো স্যাক্সন যুগের, অ্যাংলো স্যাক্সন যুগের, অ্যাংলো স্যাক্সন যুগের যে ধর্মের কবিতাগুলো লেখা হয়েছিল সেগুলো তো কিডমন আর সিনিউলফ লিখেছে, তাই মূলত। কিন্তু ধর্মের কবিতাগুলো কি কি? শুভমিতা বলবে। ড্যানিয়েল, এক্সোডাস, জুলিয়ানা, এলিনা, খ্রিস্টান সাটান, আর বলো ফলস অফ অ্যাপোস্টেলস, আর বলো ফিনিক্স, দ্য ড্রিম অফ দ্য রুড, এলিনা। এত কিছু বলে দিলে, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা বলো, এই অ্যাংলো স্যাক্সন যুগটাতে, অ্যাংলো স্যাক্সন যুগে ধর্মের কবিতা লেখা হয়েছে, বুঝলাম। ধর্মের কবিতাগুলো অতীব সুন্দর ছিল, সেটাও বুঝলাম, সবই বুঝলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে, অ্যাংলো স্যাক্সন যুগে এত কিছু লেখাজোখার মধ্যেও একটা লেখা, নির্দিষ্ট একটা লেখা এপিক স্ট্যাটাস পেয়েছে, এপিক স্ট্যাটাস পেয়েছে, সেই বইটার নাম কি? বিউল। মানে একটা বই যেটা এপিকের ক্যাটাগরিতে প্রায় পৌঁছে গেছে, সেই বইটার নাম কি? বিউল। কি নাম? বিউল। বিউল মানে কি আমাকে বলে? বিয়ার। কিন্তু কথাটা ভাঙলে অদ্ভুত। বি মানে মৌমাছি, উল মানে নেকড়ে বাঘ, কিন্তু যখন একসাথে জুড়ে দিচ্ছিস বেউল, বেউল মানে বিয়ার, ভালু। বেউল মানে ভালু। দেখ, আগেকার দিনে কিরকম লোক নাম রাখতো, ভালু, বাঘ, সিংহ নাম রাখতো কিনা? কারণ ওইগুলো সবচেয়ে মানে জোরালো প্রাণী, তো সেই জন্য নিজের নামের সাথে জুড়ে নিয়ে নিজেকে শক্তিশালী প্রমাণ। এখনো দেখবি ভারতবর্ষে অনেকের টাইটেল সিংহ আছে, আছে কি না? এখানে প্রশ্ন হচ্ছে, এখানে একটা প্রশ্ন আছে, কোন অ্যাংলো স্যাক্সন কবিতাতে আমরা রিফ্রেন পাই? প্রশ্নটা শোনো, KU 1994 এ এসছে। In which Anglo-Saxon poem we find the refrain? মানে সংযত হওয়ার কথা বলে, আত্মসংযমের কথা বলে। কোন কবিতা? ডিওরস ল্যামেন্ট। কি বলে? ডিওরস ল্যামেন্ট। বুঝতে পারলে? ইজ দ্য অ্যাংলো-স্যাক্সন পোয়েম ইন হুইচ উই ফাইন্ড দ্য ইউজ অফ রিফ্রেন। এবং শোনো কি বলছে, ওখানে একটা লাইন আছে, লাইনটা শুনলেই বুঝবে। এবং আত্মসন্তুষ্টি বা একটা ফিলোসফিক্যাল থিঙ্কিং, পজিটিভ থিঙ্কিং, বা যে যে জীবনে কষ্ট এসে যে চলে যাবে একদিন, এই জাতীয় চিন্তাধারা পাবে এই কবিতার মধ্যে। এখানে বলছে, দ্য গ্রিপ পাস্ট অ্যাওয়ে, সো মেনি ডেজ সরোজ পাস। সময় পার হয়, তার সাথে সাথে দুঃখও একদিন পেরিয়ে যাবে। What is the earlier extant refrain in English poetry? এটা 1998 এ এসছে, 1998 এসছে প্রশ্নটা কেইউতে। The earliest extant refrain in English poetry is his sorrow passed away, so will mine. তার দুঃখও পেরিয়েছে, আমার দুঃখও পার হবে। ক্লিয়ার? বুঝতে পারলে? তাহলে এই যদি একটা লাইন বলে, যে রিফ্রেনের একটা লাইন বলো, তাহলে এই লাইনটা বলতে হবে তোমাকে, his sorrow passed away, তার দুঃখও পেরিয়েছে, সো উইল মাইন, আমার দুঃখও পেরিয়ে যাবে। বুঝতে পারলে কিনা? এইটা যদি লাইন বলতে বলে বলতে পারে, ঠিক আছে, কোনো ঠিক নেই। আচ্ছা, ম্যাট্রিক্যাল, এবারে আমি সরাসরি চলে আসছি, আর একটা দুটো প্রশ্ন অ্যাংলো স্যাক্সন দিয়ে করে অ্যাংলো নরম্যানে চলে আসছি আমি। ঝটপট বলবি কিন্তু, হ্যাঁ। বিউল কত সালে লেখা হয়েছে?
বিউল্পের লেখকের নাম কি? সন্দীপ বল, তোকে আমি ক্যাডবেরি সেলিব্রেশন খাওয়াবো। আননোন, লেখকটার নামেই বলতে পারলো না। ঠিক আছে, আমিও জানি না। আননোন, লেখকটার নাম হচ্ছে জানি না, কেউ লিখেছে তো কেউ, কিন্তু আমরা জানি না। ঠিক আছে, এরপরে একটা গুরুত্বপূর্ণ যুগ শুরু হচ্ছে। শোন, সময়টা ছিল 1066। অ্যাংলো স্যাক্সনদের যে শেষ রাজা সিংহাসনে বসে আছে, অ্যাংলো স্যাক্সনদের শেষ রাজা যিনি সিংহাসনে বসে আছেন, যিনি খুব ভালো করে সাম্রাজ্য চালাচ্ছেন, কিন্তু বহিঃশত্রুরা বারবার আক্রমণ করছে। অ্যাংলো স্যাক্সনদের যিনি শেষ রাজা, তিনি বহিঃশত্রুর সাথে লড়াই করলেন, তাদের পরাজিত করলেন এবং দেশকে একটা সুস্থ শাসন ব্যবস্থা দিয়েছিলেন। সেই অ্যাংলো স্যাক্সনদের যে বীর রাজাটা ছিল, শেষ রাজাটা ছিল, তার নাম কি? যে হেরে গেছিল শেষ যুদ্ধটাতে, কিং হ্যারোল্ড। কিং হ্যারোল্ডের সাথে ফ্রান্সের একটা জমিদারের লড়াই হলো 1066-এ। 1066-এ ফ্রান্স থেকে আসা একটা জমিদারের লড়াই হলো কিং হ্যারোল্ডের। কিং হ্যারোল্ড এমনিতে বীর মহান যোদ্ধা ছিলেন, ভালো রাজা ছিলেন, কিন্তু এতগুলো লড়াই করার পর তার মধ্যে আর ক্ষমতা ছিল না কিং হ্যারোল্ডের মধ্যে। ফ্রান্স থেকে যে যখন জমিদার এলো আক্রমণ করার জন্য, তিনি ফ্রান্সের জমিদারের হাতে পরাজিত হয়ে গেলেন কিং হ্যারোল্ড, এবং অ্যাংলো স্যাক্সন যুগ পরাজিত হলো বা শেষ হয়ে গেল। অ্যাংলো স্যাক্সন যুগ একটা নতুন যুগের সূত্রপাত হয়েছিল। সেই যুগটা হলো অ্যাংলো নরম্যান যুগ। অ্যাংলো নরম্যান যুগ। প্রশ্ন হচ্ছে, যে জমিদারটা জিতলো কিং হ্যারোল্ডকে হারিয়ে এবং নতুন যুগের সূত্রপাত করে দিল, সেই জমিদারটার নাম কি? উইলিয়াম দা কনকারার। উইলিয়াম দা কনকারার কোথাকার জমিদার ছিল? ডিউক অফ নরম্যান্ডি। ডিউক অফ নরম্যান্ডি। ডিউক অফ নরম্যান্ডি। বুঝতে পারলে কিনা? একে জেনে রাখ, এমনি খাতায় লিখিস না। উইলিয়াম দা কনকারারকে উইলিয়াম দা বাস্টার্ডও বলা হতো। ঠিক আছে, অনেকে মানে এটা বলতো, তো তার কারণ পিতৃ পরিচয় নিয়ে একটা কিছু ডাউট ছিল। বুঝতে পারলে কিনা? তো এইরকম বলা হতো, উইলিয়াম দা বাস্টার্ড বলা হতো।